এই মুভিটি সত্যি আপনাদের মনে জায়গা করে নেবে। 2025 সালের আমির খানের এই মুভি হাজার হাজার দর্শকদের মন জিতে নিয়েছে। কি এমন আছে এই মুভিতে যা দেখার পর সবাই আমির খানের উপর গলে গেছে? তাই তো আপনাদের জন্য আজকে আমি আমির খানের সেই আলোচিত মুভি সিতারে জমিন পর এই মুভিটি পুরো এক্সপ্লেন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করি এই মুভি শুরু হয় আমির খানকে দিয়ে। মুভিতে আমির খানের নাম হলো গুলশান আরোরা। গুলশান তার কাজের জায়গায় এসে স্টাফ পার্কিংয়ে গাড়ি পার্ক করলে নো পার্কিংয়ের এই সিকিউরিটি ছেলেটি এসে গুলশানকে এখান থেকে গাড়ি সরাতে বলে। আর কারণ হিসেবে বলে এখানে শুধুমাত্র বাস্কেটবলের কোচরাই গাড়ি পার্ক করতে পারবে, গুলশান পারবে না। ছেলেটি মনে করে গুলশান কোচই না, তাই গুলশানকে এখান থেকে গাড়ি সরাতে বলে। তখন গুলশান বলে, তুমি যেই কোচের কথা বলছো সেই কোচই হলাম আমি। গুলশান দিল্লির বাস্কেটবল স্পোর্টস অ্যাসোসিয়েশনের জুনিয়র কোচ। ছেলেটিকে কথা বললে ছেলেটি বিশ্বাসই করে না। এরপর গুলশান এখান থেকে চলে গেলে ছেলেটি গুলশানের পিছন করতে করতে স্পোর্টস গ্রাউন্ড পর্যন্ত চলে আসে। গুলশান বলে, কি সমস্যা তোমার? তখন থেকে আমি দেখছি তুমি আমার পিছনে আসছো। ছেলেটি বলে, আপনি কি সত্যিই কোচ? আপনাকে দেখে তা মনে হয় না। সেই সময় কিছু ছাত্র এসে গুলশানের পা ছুঁলে গুলশান এইভাবে বলে, এরপরও তুমি বুঝতে পারছো না? ছেলেটি বুঝতে পারে সত্যি ইনি একজন কোচ, তাই কথা না বাড়িয়ে এখান থেকে চলে যায়। এই হলো এই অ্যাসোসিয়েশনের সিনিয়র কোচ, গুলশানের সিনিয়র কোচ, নাম হলো পাসওয়ান। তো এসে বলে, সিনিয়র কোচ আগে থেকে এসে বসে থাকবে, আর তুমি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হয়ে এত দেরি করে কেন এসেছো? গুলশান বলে, আপনি আমাকে 7টায় আসতে বলেছিলেন, এত তাড়াতাড়ি আমি আসতে পারিনি, এখন আমি কি করব? এরপরে সিনিয়র কোচ তার সমস্ত ছাত্রদেরকে ভুলভালভাবে খেলাচ্ছে দেখে গুলশান এই ব্যাপারে সিনিয়র কোচকে বলতে গেলে সিনিয়র কোচ উল্টাই গুলশানকে চুপচাপ চেয়ারে বসতে বলে। এরপর দুই টিমের মধ্যে সিনিয়র টিমের খেলোয়াড়রা হেরে গেলে তখন গুলশান চেয়ারে বসে বলে, যা ঘটার ঘটে গেছে, এমনভাবে খেলালে এরকমই হারতে হবে। এ কথা শুনে সিনিয়র কোচ গুলশানের দিকে তেড়ে এসে যা তা করে গুলশানকে বলতে থাকে। এক কথায় দু কথায় এই দুই কোচের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন সিনিয়র কোচ গুলশানকে সবার সামনে অপমান করে বলে, তুমি আমার জায়গা নিতে চাও, সিনিয়র কোচ হতে চাও, তাই না? তাহলে বাস্কেটবলের বাস্কেটটা ছুঁয়ে দেখাও টিঙ্গু। এর মানে হলো বেটে। আর এই কথায় গুলশান অনেক রেগে যায় আর নিজের কন্ট্রোল হারিয়ে সিনিয়রের গায়ে হাত উঠিয়ে বসে। এরপরে সিনিয়র কোচ গুলশানকে স্পোর্টস গ্রাউন্ড থেকে বার করে দেয়। এরপর গুলশান বাড়ি এসে মনের দুঃখে খালের জল খেয়ে অতি মাতাল হয়ে যায়। ন্যাশনাল স্পোর্টস গ্রাউন্ডে সবার সামনে সিনিয়রের গায়ে হাত দেওয়ার ঘটনাটা নিউজে প্রকাশিত হতে থাকে। এসব দেখে গুলশানে আরও মাথা খারাপ হয়ে যায়। ওই সময় তার স্ত্রী সুনিতাও বারবার তাকে ফোন করতে থাকে, কিন্তু গুলশান ফোনটা ততবারই কেটে দেয়। সে ওই মাতাল অবস্থায় গাড়ি চালাতে চালাতে রং রুটে ঢুকে পুলিশের গাড়িতে ধাক্কা মেরে চলে যায়। পুলিশরাও গুলশানের গাড়িকে ধাওয়া করে গাড়ির সামনে এলে গুলশান গাড়ির পিছনেও ধাক্কা মেরে দেয়। এরপর গুলশান গাড়ি থেকে বের হয়ে উল্টাই পুলিশদের উপর পাড় নিতে শুরু করে। পুলিশরাও গুলশানের এমন প্রতিভা দেখে সেই প্রতিভা নেভানোর জন্য থানায় তুলে আনে। এইভাবে গুলশানের বাড়বাড়ন্তি প্রতিভা নিভিয়ে দেয়। সকালে তার এক উকিল আত্মীয় দাদা থানায় এসে গুলশানকে ছাড়াতে চাইলে পুলিশরা পরিষ্কার বলে দেয়, এই কেস আর আমাদের হাতে নেই, কোর্ট পর্যন্ত চলে গেছে। তাই আর কিছু না করা থাকায় এরা থানায় সাইন করে বেরিয়ে আসে। এরপর সিন আসে স্পোর্টস অ্যাসোসিয়েশনে। সিনিয়রের গায়ে হাত দেওয়ার কারণে স্পোর্টস অ্যাসোসিয়েশন থেকে গুলশানকে সাসপেন্ড করে দেয়। এই চাপ নিয়ে পরদিন গুলশান কোর্টে আসে। কোর্টে ঢোকার আগে এই দাদা গুলশানকে অনেক সাবধান করে দেয়। যেমন বলে, তুই ভিতরে গিয়ে একটু কম কথা বলবি, তুই যা করেছিস তোর জেল হয়ে যেতে পারে, একটু কথা কম বললে যদি তোর সাজা কম হয়, এমন অনেক কিছু বুঝিয়ে গুলশানকে কোর্টের ভিতরে নিয়ে আসে। এরপর এদের কেস কোর্টে উঠলে জাজ বলে, তুমি মদ খেয়ে গাড়ি চালিয়ে পুলিশদের গাড়িতে ধাক্কা মেরেছো, গাড়ির হেডলাইট ভেঙেছো, সঙ্গে কনস্টেবলদের সঙ্গে হাতাহাতি করেছো, আরও আইনের ব্যবস্থাকে নিয়ে খারাপ মন্তব্য করে গান গেয়েছো। জানো এর জন্য তোমার 2 বছরের জেল হতে পারে। কিন্তু এটা তোমার প্রথম অপরাধ হওয়ার কারণে এই আদালত তোমাকে জেলে পাঠাতে চায় না। এই কথাটা শুনে গুলশান একটু শান্তি পায়। এরপর জাজ ম্যাডাম বলে, তুমি একজন বাস্কেটবলের কোচ হওয়ার কারণে আদালত এই চায় যে বুদ্ধিভিত্তিক অক্ষমতার বাচ্চাদেরকে 3 মাস ধরে বাস্কেটবলের টিমকে তোমাকে
প্রশিক্ষণ করতে হবে, আর এটাই হলো তোমার সাজা। তখন গুলশান বলে, কি বলছেন ম্যাডাম, আমি 3 মাস ধরে পাগলদেরকে প্রশিক্ষণ করব? গুলশান ওই বুদ্ধিভিত্তিক অক্ষমতার বাচ্চাদেরকে পাগল বললে জাজ রেগে গিয়ে গুলশানকে 500 টাকা জরিমানা করে। তখন গুলশান আবার বলে, জরিমানা করলো পাগল বলার জন্য? জাজ আরও 500 টাকা বাড়িয়ে দেয়। গুলশান আবারও বলে, পাগলকে পাগল বলা যাবে না, যা না হবার তাই হয়। গুলশান যত কথা বলতে থাকে, গুলশানের জরিমানা টাকার সংখ্যা বেড়ে দাঁড়ায় 5000 টাকা। সিন আসে বাড়িতে। গুলশানের মা বলে, ঠিক হয়েছে, 5000 টাকা জরিমানা করেছে, তোকে কথা বলতে এত কে বলেছে? গুলশান বলে, পাগলকে পাগল বলা যাবে না। গুলশানের মা বলে, তুই তো হাইটের দিক থেকে ছোট, তোকে কথা বললে তুই রেগে যাস কেন? গুলশান বলে, মা আমি বেটে না, আমার হাইট 5 ফুট 8 ইঞ্চি। তখন তার মা বলে, না না বেটা, 5 ফুট 6 ইঞ্চি, তুই বেশি বেশি 2 ইঞ্চি বাড়িয়ে বলিস। গুলশান রেগে গিয়ে বলে, মা ঘরের লোকে এমন কথা কে বা বলে? তখন গুলশানের মা বলে, ওরাও আলাদা না বেটা, ওরাও আমাদের নিজের, এমনভাবে কাউকে বলতে নেই। সিন চেঞ্জ হয়। গুলশান 3 মাস অনুযায়ী প্রশিক্ষণ করতে চলে আসে জাজের বলা এই সেন্টারে। এই পাজি হলো এই সেন্টারের হেড। গুলশান এই কাতার পাজির সঙ্গে দেখা করে। তখন পাজি বলে, তাহলে আপনি সপ্তাহে কয়দিন আসবেন? গুলশান বলে, ওই তো 1 দিন। কি বলুন তো, বাচ্চাদেরকে বেশি চাপ দেওয়া যাবে না। এ কথা শুনে কাতারবাজি জাজকে ফোন করে, বলে, অনু বেটা, গুলশানজি বাচ্চাদেরকে প্রশিক্ষণ করাতে এসেছেন, আর বলছেন নাকি সপ্তাহে 1 দিন ক্লাস করাবেন। তুমি কথা বলো ওনার সঙ্গে। পাজি ফোন দেয় গুলশানকে। গুলশান বলে, কি বলছেন ম্যাডাম, পাজি হয়তো ভুল শুনেছে, আমি সপ্তাহে 1 দিন না, সপ্তাহে প্রত্যেক দিন আসবো বলেছি। আচ্ছা ম্যাডাম, এখন রাখছি। এরপর পাজি বলে, আপনি বাচ্চাদেরকে প্রশিক্ষণ করাবেন শুনে আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে বাচ্চাদের নাম লিখিয়ে ফেলেছি। গুলশান বলে, এইসব কি বলছেন পাজি, এইসব কাউকে বলেছেন নাকি? কাউকে বলবেন না, নয়তো লোক হাসবে। পাজি তখন গুলশানকে কাছে ডেকে বলে, তুমি যে এখানে সাজা খাটতে এসেছো, এই সব কথা কিন্তু আমি কাউকে বলিনি। গুলশান হেসে উড়িয়ে দিয়ে বলে, আমি চাইলে এই সব থেকে বেরিয়ে আসতে পারতাম, কিন্তু কি বলুন তো, ওই বুদ্ধিভিত্তিক অক্ষমতার বাচ্চাদের কথা শুনে ওদের ওপর মনটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই আর না করতে পারিনি। গুলশান মুখেই এমন কথা বললেও সে আদৌয়ে ওই বাচ্চাদেরকে ট্রেনিং দিতে চায় না, শুধু জাজের চাপে পড়ে সে এই কাজ করছে। এরপর গুলশান ওই বাচ্চাদেরকে ট্রেনিং দিতে এলে দেখে এরা তো বাচ্চা না, এদের বয়স তো বেশ হয়েছে, কারো কারো 30ও ওভার হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এদের বয়স বেড়ে গেলেও এরা ভিতর থেকে একেবারে ছোট বাচ্চার মতন, আর এটাই হলো এদের অক্ষমতা। গুলশান এদেরকে দেখে অবাক হয়ে যায়। এরপর সবাইকে বলে, আমার নাম গুলশান আরোরা, আমি আজ থেকে তোমাদেরকে 3 মাস ধরে বাস্কেটবলের ট্রেনিং দেব। আমি জানি তোমাদের বুঝতে শুনতে অনেক অসুবিধা হয়, কিন্তু আমার কথা যদি তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হয়, তাহলে তোমরা হাত উঠে বলবে, প্লিজ এক্সপ্লেন। এরপর এরা এক এক করে তাদের নাম বলে। এই ছেলেটির নাম হলো হরগোবিন্দ, রাজু, করিম, গুড্ডু, লোটাস, সুনীল, শর্মাজি, সাতবীর, বান্টু। গুলশান বলে, তাহলে চলো একদম সাধারণ প্রথম বাচ্চাদের করা প্র্যাকটিস থেকে শুরু করব। এদিকে হরগোবিন্দ এদের থেকে একটু ভালোই খেলতে পারতো, আর কোনো কোচকে সে সহ্য করতে পারতো না। সে দূরে গিয়েই একাই খেলতে থাকে। আর এদের কাছে এলে আমরা দেখি, গুলশান যদি এদেরকে এদিকে আসতে বলে তো এরা অন্যদিকেই যায়। লোটাস মাঝে মাঝে থ মেরে উপরের দিকে তাকিয়ে থাকে। আবার এদিকে সুনীল মাথায় হেলমেট পরে থাকে, যাতে তার মাথায় উপর থেকে ফ্যান না পড়ে যায়। আর এদিকে গুড্ডু ছোটবেলা থেকে গা ধোয়ার না কারণে গা থেকে বাজে গন্ধ বার হতে থাকে, আর সেই শরীর নিয়ে গুড্ডু গুলশানকে জড়িয়ে ধরতে চাইলে গুলশান বাজে গন্ধে গুড্ডুকে দূরে সরিয়ে দেয়। এদেরকে যদি বল ধরতে বলে এরা তার বদলে অন্য কিছুই ধরে। আর না সহ্য করতে পেরে কাতার পাজির কাছে এসে বলে, ওরা নাকি বাচ্চা, দেখলে তো তা মনে হয় না, এক বললে অন্য করছে, তাহলে ওদেরকে নিয়ে বাস্কেটবলের টিমটা তৈরি করব কিভাবে? পাজি বলে, ওদের বয়স বেড়ে গেলেও ওরা মন থেকে এক একটা ছোট বাচ্চা, তাই বাচ্চা এমন হবে না তো কীরকম হবে? তোমাকে ওদেরকে বুঝিয়ে শেখাতে হবে। পাজি এরপর অনেক অঙ্গভঙ্গির মাধ্যমে গুলশানকে বোঝায় যে আমরা যেমন আমাদের দিক থেকে নর্মাল, ঠিক তেমন তারাও তাদের দিক থেকে নর্মাল। সিন রাত্রে আসে। গুলশান এক বিয়ে বাড়িতে আসে।
তার ওই দাদা ছলে কলে গুলশানকে ছাদে পাঠিয়ে দেয় আর বলে তুই যা, আমি আসছি। গুলশান ছাদে এসে দেখে আগে থেকেই তার স্ত্রী সুনিতা এসে দাঁড়িয়ে আছে। এরা স্বামী স্ত্রী হলেও একসঙ্গে থাকে না। সুনিতার একটার হতে চেয়েছিল, কিন্তু সে গুলশানকে বিয়ে করার পর সুষ্ঠুভাবে সংসার করার জন্য সংসার আর একটারের মধ্যে সে সংসারকে বেছে নিয়েছিল। কিন্তু গুলশান সুনিতাকেই বুঝতেই চায়নি। সুনিতা গুলশানের কাছে একটা বাচ্চা চেয়েছিল, কিন্তু গুলশান বাবা হতে চায় না, কারণ ছোটবেলায় তার বাবা তার বোঝা না নিতে পেরে তাকে আর তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। আর এ কারণেই সে কোনোদিনও বাবা হবে না। সে বাবা হওয়ার পর বাচ্চার ভার না নিতে পেরে পরিবারকে ছেড়ে চলে যায়, সেই ভয়ে সে বাবা হবে না। সুনিতা এখন গুলশানের সঙ্গে থাকে না, তার মার সঙ্গে থাকে আর শাশুড়ির কাপড় দোকান সামলায়। এদিকে গুলশানও নিজের কথা ছাড়া এখন কারোর কথা ভাবছে না। সুনিতা বলে, তুমি কোনোদিনও কাউকে বোঝারও চেষ্টা করনি, শুধু নিজের কথা ভাবো। ভগবান করুক এই দুনিয়ায় কেউ যদি তোমাকে অন্যের কথা বোঝাতে শেখাতো। সুনিতা আরও অনেক কিছু বলতে শুরু করলে গুলশান বিরক্ত হয়ে ছাদ থেকে চলে যায়। এরপর দিন সময় মতো ট্রেনিং দিতে চলে আসে। এদেরকে ট্রেনিং করতে গুলশানের অনেক সমস্যা হলেও সে দায়বদ্ধ হয়ে এদেরকে ট্রেনিং দিতে থাকে। গুলশান কোনো মতে জানতে পারে এই বান্টু হলো জাজের পুত্রা। তাই গুলশান কোর্টের সামনে এসে জাজ ম্যামকে বলে, আমি আর ওইখানে প্রশিক্ষণ করাতে যেতে চাই না। জাজ ম্যাম বলে, তাহলে তুমি জেলে যেতে চাও? গুলশান বলে, আপনি আমাকে জরিমানা করুন, যা হয় তা আমি দিয়ে দেব। কি বলুন তো, আপনি কেন আমাকে সাজা হিসেবে ওইখানে পাঠিয়েছেন তা আমি ভালো করেই জানি। আপনি পিসি হয়ে আপনার পুত্রের পিছনে আমাকে টিউশন লাগিয়েছেন। এই কথা শুনে জাজ ম্যাম বলে, আমি ভুল করেছি তোমাকে ওইখানে পাঠিয়ে। যারা নেশা করে গাড়ি চালিয়ে এইসব ঘটনা ঘটায় তাদেরকে কোনো সরকারি হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে ঘর মোছার কাজ দিলে ভালো হতো। এত সম্মানের কাজ তোমার জন্য না। জাজের মুখ থেকে এই কথা শুনে গুলশান পুরো চুপসে যায় আর বলে, ম্যাডাম এইসব তো আমি এমনিই বলছিলাম। আপনার পুত্রা অনেক ভালো, আমি ওকে অনেক পছন্দ করি। আপনার পুত্রা মানে আমারও পুত্রা। জাজ গুলশানের মধ্যে এমন ভয়ের পরিবর্তন দেখে আর কিছু না বলে এখান থেকে চলে যায়। সিন একদম ভরে আসে। পাজি ফোন করে গুলশানকে, বলে, গুলশানজি, টুর্নামেন্ট খেলার জন্য বাচ্চাদের নাম যে ন্যাশনালে লিখিয়েছিলাম, খেলার জন্য চান্স পেয়ে গেছি। আর আপনার মতন কোচ থাকতে আর কি চাই? গুলশান বলে, পাজি এখন আমি ঘুমাচ্ছিলাম, এখন কি সময় এটা জানানোর? পাজি বলে, ও এই কথাটা আগে বলা উচিত ছিল। কাউকে ঘুমানোর সময় ডিস্টার্ব করা একদমই উচিত না, আপনি ঘুমান। গুলশান ফোনটা কেটে দিয়ে ঘুমাবে। তার মা এসে বলে, কি রে, এত তাড়াতাড়ি ঘুম থেকে কীভাবে উঠলি? গুলশান বলে, ওই তো কাতার বাজে ফোন করেছিল, ওই বাচ্চারা নাকি টুর্নামেন্ট খেলার চান্স পেয়েছে। তার মা বলে, এটা তো ভালো কথা। গুলশান বলে, কি মা, পাগলরা হারলো কি জিতলো এতে আমার বাকি? গুলশানের মা বলে, আমার কি মানে? ওরা তোর টিম, তুই ওদের কোচ, আর একজন কোচ হয়ে ওদেরকে ভালো করে খেলানোর দায়িত্ব তোর। গুলশান বলে, মা, বাস্কেটবলের খেলোয়াড়রা এরকম হয় না। এ কথা শুনে তার মা বলে, বাস্কেটবলের কোচও এরকম হয় না। তার মা তাকে বাস্কেটবলের খেলার কোচ হিসেবে হাইটের দিক থেকে ছোট বোঝাতে চাইছে। গুলশান বলে, আমি হাইটের দিক থেকে ছোট না, আমি হলাম অ্যাভারেজ। এই কাকিমা বলে, তুই ঘরের দিক থেকে মানানসই হলেও কোচ হিসেবে তুই হলি বেটে। গুলশান বলে, ছোট হয়েছি তো কি হয়েছে, আমি আমার যোগ্যতায় কাজ পেয়েছি। এই কাকিমা বলে, হ্যাঁ, কত যোগ্যতায় কাজ পেয়েছিস আমি জানি, কোচ তো তোর মুখও দেখতে চায়নি। আমি কত লড়াই করে তোকে এই কাজটা পাইয়ে দিয়েছি। বাবু, যারা সবার থেকে আলাদা হয় তাদের জন্য কেউ না কেউ লড়ে। আমি যেমন তোর জন্য লড়েছি, ওদের জন্য এবার তুই লড়বি। কি বল, করবি না? গুলশান অনেক ভেবে বলে, করব। সময়সীমা 3 মাস অনুযায়ী এরকম করে গুলশান কোচিংয়ে এসে এক এক করে বাস্কেটবলের ট্রেনিং এদেরকে দিতে থাকে। পাজিকে বলে, এদের মধ্যে যদিও টিম তৈরি করাও যায়, সবাই যদিও তেমন খেলতে পারছে না, কিন্তু হ্যাঁ, ওই হারগোবিন্দ ছেলেটি অনেকটা ভালো খেলতে পারে। ও সবার সাথে মিলে টিমে খেললে অনেকটা ভালো হয়, তাহলে এই টিমটা একটু দাঁড়াতো। পাজি বলে, হারগোবিন্দ তো টিম ছেড়ে দিয়েছে, সেই টিমে খেলবে না। গুলশান বলে, খেলবে না মানে? ওই হলো একজন যে কিনা সুষ্ঠুভাবে খেলতে পারতো, এছাড়া আর কেউ তেমন খেলতেই পারে না। সেই সময় করিম পাজিকে বাই বলে পড়ে যেতে থাকলে গুলশান পাজিকে বলে, এই দেখুন, সে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না,
তখন কারিম একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লে গুলশান বলে, এই পাগলকে বাইক কে দিয়েছে? সে নিজেকে সামলাতে পারে না, সে বাইক কিভাবে সামলাবে? পাজি বলে, এই পাগল ছেলেটি এ পর্যন্ত একটাও অ্যাক্সিডেন্ট করেনি, আপনি কি করেছেন? এরপর পাজি এক এক করে সমস্ত ছেলেদের সম্পর্কে বলতে শুরু করে। যেমন করিম হোস্টেলে থাকে, প্রত্যেক দিন ভোর 4টায় উঠে সে কাজে যায়। একটা হোটেলে করিম বাসন ধোয়ার কাজ করে। রাজুর ফ্যামিলিতে নার্সারি আছে, সারাদিন গাছের সঙ্গে কথা বলেই তার দিন কেটে যায়। সাদবীর তার কাকার গ্যারেজে কাজ করে। এ আবার যেন তেন কোনো মেকানিক না, একবারে এক্সপার্ট। তাই সে মেকানিক ইঞ্জিনিয়ারিং ছাত্রদেরকে গাড়ি সারার মাধ্যমে তাদেরকে শেখায়। শর্মাজির মা নেই, বাবা আর কাকুর সঙ্গে থাকে, একটি ক্যাফেতে কাজ করে, ঠিক মতন কথা বলতে পারে না। কিন্তু অবাক করার বিষয় হলো যে তার পুরনো কাস্টমার অনায়াসে তার কথা বুঝতে পারে। আর লোটাস হেয়ার কালার কোম্পানিতে কাজ করে। কালারের ডিব্বা ফেটে গেলে কিংবা কোনো সমস্যা হলে সেই কালারের ডিব্বা মালিক লোটাসকে দিয়ে দেয়। আর এর জন্যই তো ওর চুলের কালার প্রত্যেক দিন চেঞ্জ হয়। গুড্ডু পশু পাখিকে অনেক ভালোবাসে। গুড্ডু পশু পাখির ফার্মে কাজ করে। যেসব পশুগুলোকে অন্য কেউ সামলাতে পারে না, খুব অনায়াসে গুড্ডু তাদেরকে সামলে নেয়। সারাদিন এদের সঙ্গে গুড্ডুর দিন কেটে যায়। গুলশান বলে, ও এর জন্য ওর গা থেকে এত গন্ধ আসে? পাজি বলে, এর জন্য না, গুড্ডু ছোটবেলায় একবার জলে ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিল, তবে থেকে ও জলকে অনেক ভয় পায়। গুলশান বলে, তাহলে ওকে একদিন ধরে গা ধুয়ে দেব। তখন ওইখানে সুনীল আসে আর বলে, পাজি দেখুন তো আমার জ্বর হয়েছে কিনা। পাজি দেখে বলে, না, তুমি ঠিকই আছো। এরপর আবারও গুলশানকে বলে, স্যার আপনি দেখুন তো পাজি ঠিক মতন দেখেনি। গুলশান দেখে বলে, না। সুনীল কারোর কথা বিশ্বাস করে না। পকেট থেকে থার্মোমিটার বার করে একাই চেক করে দেখে কোথায়, তার জ্বর তো হয়নি, সবই ঠিকঠাক আছে। এই বলে সুনীল এখান থেকে চলে যায়। পাজি বলে, এরকম অনেক লোকেরা আছে যারা ভাবে আমার এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু আদৌয়ে তাদের কোনো কিছু হয়নি। এটা হলো তাদের এক ধরনের রোগ, আর সেই রোগে আক্রান্ত সুনীলও। এই সবের জন্য দায়ী হলো ক্রোমোজোম। পাজির কথা অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে বলি, আমাদের চোখের রং, চুলের রং, কে লম্বা হবে কে বেঁটে হবে, এর সব কিছুই ক্রোমোজোমের মাধ্যমে হয়ে থাকে। আমাদের শরীরে সেলসে 23টা ক্রোমোজোম থাকে, আর এই প্রত্যেক ক্রোমোজোমে রোল হিসেবে কাজ করে 2টা রোল, 1 আর 2। সমস্যা তখনই হয় যখন 2-এর জায়গায় 3 হয়ে যায়, অর্থাৎ ডুপ্লিকেট হয়ে যায়। ধরুন ক্রোমোজোম 21-এ যদি 3 হয়ে যায় তাহলে 24 হয়ে গেল, আর একটা বেড়ে গেল, আর এই কারণেই তাদের ডাউন সিনড্রোম হয়ে যায়। পাজি বলে, তাহলে কি বুঝলেন? একটা ক্রোমোজোম যদি এপাশ থেকে ওপাশ হতো তাহলে আপনি আর আমিও ওদেরই মতনই হতাম। গুলশান বলে, সব বুঝলাম। হাড়গোবিন্দের কি হয়েছে? ওকে দেখলে মনে হয় ও ঠিকঠাকই আছে। পাজি বলে, ও ঠিকঠাক আছে, কিন্তু দেখুন সবার সমস্যা আলাদা আলাদা হয়। এদিক দিয়ে হাড়গোবিন্দের ওরকমই হয়েছে। ধরো হাড়গোবিন্দ ট্রেনে প্রথম কামরায় বসে আছে, কিন্তু সে পুরোপুরি আছে পিছনের কামরায়। পাজি বোঝাতে চাইছে, এখন যদি 2025 সাল চলে, হাড়গোবিন্দ 2025 সালে থেকেও সে পুরোপুরি 2000 সালে আছে। গুলশান ভাবতেও পারেনি এদের জীবনে এত সমস্যা থাকার পরও তারা থেমে থাকেনি। এই সমস্যাকে নিয়েই তারা এগিয়ে চলছে, আর তাদের ট্যালেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছে। এদের ব্যাপারে এত কিছু জানতে পেরে গুলশানের মুড একটু চেঞ্জ হয়। পরদিন একদম সকাল সকাল উঠে রেডি হয়ে সেন্টারে এসে বাচ্চাদেরকে ট্রেনিং দিতে শুরু করে। সবাইকে ভালো করে বুঝিয়ে হাতে খড়ি ধরিয়ে যেমন শেখানো হয়, ঠিক তেমন গুলশানও এক এক করে এদেরকে শেখাতে শুরু করে। কিছুদিনের ভিতরেও এদেরকে ন্যাশনাল খেলার জন্য একটু হলেও তৈরি করে ফেলে। এরপর গুলশান সবাইকে বলে, কাল সোমবার আমাদের প্রথম ম্যাচ, আর তোমাদের সবাইকে কাল ব্লু টি শার্ট পরে আসতে হবে। যদিও সাদবীর আর লোটাস ছাড়া আর সবাই ব্লু টি শার্ট পরতে রাজি হয়, কিন্তু এই দুজন পরবে না। এই নিয়ে সবার মধ্যে ঝগড়া লেগে যায়। তখন গুলশান স্পষ্টভাবে বলে দেয়, যদি তোমাদের টিমে খেলতে হয় তাহলে তোমাদেরকে ব্লু টি শার্ট পরেই আসতে হবে। সিন আসে পরের দিন। আয়োজিত হয় এদের প্রথম ম্যাচ। এদের টিমের নাম দেওয়া হয় সিতারে। শুরু হয় প্রথম টুর্নামেন্টের খেলা। খেলতে খেলতে সিতারে টিম প্রথম খেলাতেই বাজিমাত করে ফেলে। অন্যদিকে এই খেলাতে করিম আসতে পারেনি, তার হোটেলের মালিক তাকে ছাড়েনি, আরও বেশি করে বাসন দিয়ে তাকে ধুতে বলে। খেলাতে এলে দেখি এই টুর্নামেন্টে সিতারে টিম জিতে যায়।
গুলশান এদের কাছে এতটাও আশা করেনি যতটা এরা ভালো খেলেছে। খেলাতে জিতে যাওয়ার জন্য সবাই আনন্দে আত্মহারা হয়ে লাফাতে থাকে। এই ছেলেরা যে জিতে যাবে তা কেউই ভাবতে পারেনি। এদেরকে এত আনন্দ পেতে দেখে গুলশানের অনেকটা ভালো লাগে। পাজি বলে, আমাদের পরের ম্যাচ চণ্ডীগড়ে, সবাই যাওয়ার জন্য রেডি হও। এই বলে পাজি এখান থেকে চলে যায়। এরপর সবাই গা ধুতে এলে সাতবীর গুড্ডুকে গা ধুতে বললে গুড্ডু অনেক রেগে যায়। আর ওই সময় একটা ইঁদুর ভর্তি মেচলায় পড়ে যায়। গুড্ডু এটা দেখে ইঁদুরটিকে বাঁচাতে বললে গুলশান এগিয়ে যাবে, কিন্তু ওই সময় গুলশানের মাথায় আসে ছোটবেলা থেকে গুড্ডু জলকে অনেক ভয় পায়। তাকে যদি এই মেচেলায় নামানো যায় সে তো ডুববে না, উল্টাই তার ভয়টা কেটে যাবে। গুলশান বলে, আমি যাব না, ও তোমাকে ডাকছে, যাও গুড্ডু, ওকে বাঁচাও, নয়তো ও মরে যাবে। গুড্ডু জলকে অনেক ভয় পেলেও সে পশু পাখিকে জান দিয়ে ভালোবাসতো, তাই ওই ইঁদুরটির কথা ভেবে জল ভর্তি মেচলায় নেমে ইঁদুরটিকে বাঁচিয়ে ফেলে। ওই সময় চারপাশ থেকে সবাই গুড্ডুকে বলে, গুড্ডু তুই জলে দাঁড়িয়ে আছিস আর তারপরও তোর কোনো কিছু হয়নি, তুই ডুবিসনি। গুড্ডু দেখে সত্যি তো তার কোনো কিছুই হয়নি, সে জলে ডুবেনি। এই দেখে আনন্দে গুড্ডু সহ সবাই মেজলায় গা ধুতে থাকে। এদিকে গুলশান সবার সাথে মিশতে মিশতে এদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এরপর সবাই সেকেন্ড ম্যাচ খেলার জন্য বের হয়। পাজি গুলশানকে বলে পাজি যেতে পারবে না, আর বাচ্চাদেরকে নিয়ে সেই সেকেন্ড ম্যাচ খেলার জন্য যেতে বলে। আর বলে হার গোবিন্দের জায়গায় এই টিমে খেলার জন্য নতুন এক প্লেয়ারকে নিয়ে আসে। এন্ট্রি হয় সিতারে টিমের নতুন খেলোয়াড় গোলু। এরপর সবাই মিলে দ্বিতীয় ম্যাচের দিকে রওনা হয়। এরা সেই ম্যাচে পৌঁছে যায়। এরপরে এরা পৌঁছে খেলায় অংশগ্রহণ করে, কিন্তু কিছুতেই অন্য টিমের সঙ্গে পেরে উঠছিল না। ওই সময় গোলু খেলায় নেমে সিতারে টিমকে জিতিয়ে ফেলে। এরপর সবাই বাড়ি ফিরে আসতে থাকে। যেই বাসে করে আসছে এরা, সেই বাসে অতিরিক্ত চিৎকার করতে থাকলে ড্রাইভার রেগে গিয়ে জোরে ব্রেক মারে, আর ধাক্কা লেগে গুলশান নাকে অনেকটা আঘাত পায়। এরপর ড্রাইভার এসে এদেরকে গালিগালাজ করতে থাকে। আশেপাশে বাস যাত্রীরাও এসব আর সহ্য করতে পারছে না, আর বলে এটা নর্মাল লোকেদের বাস, কোনো পাগলদের না, আরও অন্য কিছু বলতে শুরু করে। এরপর ড্রাইভার সবাইকে উল্টাপাল্টা গালিগালাজ করলে গোলু রেগে গিয়ে এইভাবে ড্রাইভারকে মেরে দেয়। আর যেটা না হবার ছিল সেটাই হয়। ড্রাইভার সবাইকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। এরপর এরা যেমন তেমন করে বাড়ি ফিরে আসে। এরপর গুলশান সুনিতার কাছে এসে বলে, আমি আর ওই বাচ্চাদেরকে নিয়ে বাসে কিংবা অন্য কোথাও যেতে পারবো না, ওদের সঙ্গে সঙ্গে আমারও অনেক সমস্যা হচ্ছে, আর আমাদের কাছে এত টাকা নেই, কিংবা আমার টিমের কাছে এত টাকা নেই যে একটা বাস ভাড়া করব। আগে বলি, সুনিতা আর গুলশান একসঙ্গে না থাকলেও সুনিতা গুলশানের ব্যাপারে সব খবর রাখতো তার শাশুড়ি মার কাছ থেকে। এখন যে গুলশান সাজা পেয়ে বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে, এ ব্যাপারেও সে জানে। গুলশানের আপদে বিপদে সুনিতা গুলশানের পাশে সব সময় থাকতো। এইবার সুনিতা শুধু সব বাচ্চাদের কথা ভেবে একটা বাস ভাড়া করে দেয়, কিন্তু ড্রাইভার কে হবে? গুলশানের লাইসেন্স তো গেছে, আর তার টিমের কারো কাছে লাইসেন্সও নেই, একমাত্র সুনিতার কাছে আছে। গুলশান বলে, সুনিতা তুমি যখন বাস দিয়ে এত কিছু ওদের জন্য করছো, তাহলে গাড়িটাও তুমি চালাও। সুনিতা বলে, ও এর জন্য তুমি তখন থেকে এত ভালো ভালো কথা বলছো, তুমি চাও আমি তোমার ড্রাইভার হই? এরপর গুলশান এমনভাবে একটা হাসি দেয়। এরপর আমরা দেখি সুনিতা শুধু ওই বাচ্চাদের জন্য আর না করতে পারেনি, সে গাড়ি চালাতে অবশেষে রাজি হয়। আর এরপর থেকেই এই গাড়ি করে প্রত্যেকটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এইভাবে কিছুদিনের সময় কাটতে থাকে, আর এরা প্রত্যেক টুর্নামেন্টে জিতে এই সিতারে টিম সেমিফাইনালে চলে আসে। আর এই কয়েকদিনে সিতারে টিমের প্রত্যেকটা মেম্বার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। এদিকে হার গোবিন্দ যে কোনো কোচকে সহ্য করতে পারতো না, কিন্তু সে গুলশানের এমন পরিবর্তন আর প্রচুর মিশুক স্বভাবে দেখে গুলশানকে তার কোচ হিসেবে অনেক পছন্দ হয়। গুলশানও হার গোবিন্দকে টিমে আসতে অনেক অনুরোধ করে, কিন্তু হার গোবিন্দ কোনো কিছু না বলে চলে যায়। আর এই কয়েকদিনে সুনিতা আর গুলশানের মাঝবর্তী যে ঝগড়া চলছিল সেগুলো পুরো শেষ হয়ে যায়। সুনিতা বলে, এবার তো হ্যাঁ বলো, আমি চাই আমাদের দুজনের মধ্যে 3 নম্বর কেউ আসুক। গুলশান বলে, তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই বয়সে যদি আমরা বাচ্চা নেই আর যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? এমন কথা শুনে সুনিতা আবারও রেগে যায় আর এখান থেকে চলে যায়। পিছন থেকে সুনীল সব কিছু শুনে গুলশানের কাছে এসে বলে, আপনি এখন বাবা হতে চাইছেন না, কারণ যদি আমাদের মতন বাচ্চার জন্ম হয়, তাই তো? শুনুন স্যার,
আপনার যে রকমই বাচ্চা হোক না কেন, আপনি বাবা হিসেবে অনেক একটা ভালো বাবা হবেন। সুনীলের এইসব কথায় গুলশান অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর গুলশান আবারও হারগোবিন্দের বাড়িতে এসে তাকে সিতারে টিমে আসতে অনেক অনুরোধ করে। এইবার হারগোবিন্দের মা বলে, যা না বেটা, স্যার যখন এত করে বলছে একবার খেলেই দেখ না। হারগোবিন্দ তার মার কথায় রাজি হয়। এবার যখন ফাইনালে খেলতে যাওয়ার জন্য এরা প্রস্তুত হচ্ছে, তখন পাজি টিমস থেকে সিতারের নামটি তুলে নেয়। গুলশান এসব দেখে বলে, এটা আপনি কি করছেন? পাজি বলে, আর কি করব, এরপরের ফাইনাল ম্যাচ মুম্বাইতে পড়েছে, এত দূরে যাওয়া খাওয়া থাকা অনেক খরচা, এত টাকা আর আমাদের কাছে নেই, কিংবা আমাদের সেন্টারের নেই। আর এই টিম যে এত দূরে যাবে তাও আমরা আশা করিনি। যা হয়েছে হয়েছে, ওদের আর ফাইনালে খেলা হলো না। যত টাকা ছিল সব টাকা আগের টুর্নামেন্টে খরচা হয়ে গেছে। গুলশান বলে, এখন আপনি এইসব কথা বলছেন? ছেলেরা কত আশা করে আছে তারা ফাইনালে খেলতে যাবে, কিন্তু এখন যদি এইসব কথা শুনে তাহলে তারা অনেক কষ্ট পাবে। আর গুলশানের কথাই সত্যি হয়, ফাইনালে খেলতে যাবে না বাচ্চারা জানতে পারলে সবার মন মেজাজ বেশ খারাপ হয়ে যায়, যে যার কাজে ফিরে যায়। এদিকে গুলশানেরও সেম অবস্থা। সেই সময় গুলশানের মা এসে বলে, বেটা, আমি কয়েকদিনের জন্য গুরুজির আশ্রমে যাচ্ছি, তুই আবার এই কয়েকদিনে আমার ঘরপত্র বিক্রি করে দিস না। তখন গুলশান বাচ্চাদের মতন চেয়ার থেকে উঠে এসে তার মাকে প্রথমবারের মতন জড়িয়ে ধরে। যে ছেলেটি সব সময় রাগি রাগি মেজাজে থাকতো, নিজের কথা ছাড়া সে আর কারোর কথা ভাবতো না, সেই ছেলেটির মধ্যে এমন পরিবর্তন দেখে এই কাকিমা অনেক অবাক হয়। এরপর কাকিমা এমন চমৎকার কিভাবে হলো এইসব ভাবতে ভাবতে গুরুজির আশ্রমে যাওয়ার জন্য বের হয়ে যায়। এরপর গুলশান সুনিতার ফটো দেখতে দেখতে তার মাথায় একটা আইডিয়া আসে। সেই আইডিয়া নিয়েই সুনিতার কাছে এসে সব কিছুর জন্য সরি বলে একটা কাজ করতে বলে। সিন পরিবর্তন হয়। এবার দেখি সুনিতা অ্যাক্টর হওয়ার কারণে বেশ অভিনয় করতে পারত। এইবারও শুধু বাচ্চাদের কথা ভেবে আবারও সুনিতা রাজি হয় এই কাজটা করতে। সে পুলিশের পোশাক পরে করিম যেখানে কাজ করে ওইখানে এসে হোটেলের মালিককে বলে, করিম নামক এক বুদ্ধিভিত্তিক অক্ষমতার একটা ছেলে আপনার হোটেলে কাজ করে। আপনি ওই ছেলেটিকে অর্ধেক মাইনে দিয়ে 8 ঘন্টা কাজ বলে 12 ঘন্টা ধরে কাজ করান, সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন। বেশি চালাকি করার চেষ্টা করবেন না আঙ্কেল, আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। বুদ্ধিভিত্তিক অসহায় অক্ষমতা বাচ্চার ওপর অত্যাচার করার দায়ে আপনার ওপর 8 রকমের কেস তৈরি হবে। এরপর মিনিমাম 3 বছরের জেল খাটতে হবে আপনাকে। হোটেলের এই মালিক প্রথমে পুলিশের কথায় ভয় না পেলেও পেন ড্রাইভে সমস্ত প্রমাণ থাকায় এইবার হোটেলের মালিক ভয় পেতে থাকে। এই সব বলে সুনিতা অন্যদিকে চলে গেলে এই লোকটি গুলশানকে বলে, কিছু নিয়ে দিয়ে এই ব্যাপারটা মিটিয়ে দিলে হয় না? গুলশান বলে, আপনি ম্যাডামকে ঘুষ দিতে চাইছেন? লোকটি বলে, না না তা নয়, আসলে ম্যাডামের বাচ্চাকে মিষ্টি খাওয়ানোর জন্য দেবো বলেছিলাম। গুলশান বলে, যা বলেছেন বলেছেন। এরপর গুলশান লোকটিকে কাছে ডেকে কি করতে হবে বলে, আর যা হয়। হোটেলের মালিকের কাছ থেকে টাকা হাতিয়ে সেই টাকা এরা সবাই মুম্বাই আসে। সবাই হোটেলে উঠে যে যার রুমে যাবে, সবাই লিফট দিয়ে যাবে, কিন্তু গুলশান সিঁড়ি দিয়ে যাবে, কারণ গুলশান লিফটে উঠতে প্রচণ্ড ভয় পায়। ছোটবেলায় একবার লিফটে ফেসে গিয়েছিল গুলশান, সেই কারণেই সে লিফট দিয়ে যাবে না, সে সিঁড়ি দিয়ে যাবে। এরপর সব বাচ্চারা ছলে কলে গুলশানকে কাছে ডেকে জোর করে গুলশানকে লিফটে ঢুকিয়ে দেয়। গুলশান ভয়ে যেন শেষ হয়ে আসছে, আর ওই সময় লিফট বন্ধ হয়ে যায়। এইসব দেখে গুলশান আরও বেশি কাঁপতে থাকে। এরা ইমার্জেন্সি ঘন্টি বাজালে দ্রুত মেকানিক এসে লিফট সারিয়ে এদেরকে কোনো মতে বাঁচিয়ে নেয়। গুলশানের যেন প্রাণ আসে। সবাই বলে, স্যার আপনি বেঁচে আছেন, লিফটে উঠেও কোনো কিছু হয়নি আপনার। গুলশানের যে গুড্ডুর মতন ভয়টা ছিল, এদের সাথে লিফটে উঠে সেই ভয়টা কেটে যায়। এরপর সবাই যে যার রুমে আসে। গুলশান তার মাকে ফোন করে সব ঘটনা বলতে থাকে, সে যে লিফটে উঠেও তার কোনো কিছু হয়নি এসব আর কি। আর বলে, মা আমি এবার লিফটে যাচ্ছি আর তোমাকে ভিডিও করে পাঠাচ্ছি। এই বলে গুলশান বাইরে বেরিয়ে লিফটের বাটন টিপে তার মার সঙ্গে ফোনে কথা বলছে, আর ওই সময় পিছনের লিফট থেকে তার মা বেরিয়ে আসে। এদেরকে একসঙ্গে ছেলে মাকে হাতে নাতে ধরে ফেলে। এই বয়সে তার মাকে এইসব করতে দেখে গুলশান তার মার উপর অনেক রেগে যায়। এবার সিন রুমে আসে, সুনিতাও আসে এখানে। এর কিছুক্ষণ পর সব বাচ্চারাও গুলশানের রুমে আসে।
আর গুলশানকে জিজ্ঞাসা করে এরা কারা। গুলশান বলে ইনি হলো আমার মা। আর বাচ্চারা ওই লোকটিকে গুলশানের বাবা মনে করে ওনার কাছে গিয়ে বসে। গুলশান এসব দেখে তার মার উপর ওই লোকটির উপর আরও বেশি রেগে যেতে থাকে। সুনিতা গুলশানকে অনেক বোঝায় আর বলে তোমার মার তো একটা জীবন আছে। গুলশান বলে এই বয়সে মায়েদের আবার জীবন, অর্থাৎ ওই সব বোঝাতে চাইছে। তো এই বলে আরও রেগে যেতে থাকলে সুনিতা গুলশানকে শান্ত করে বলে তোমার মা যদি এই বয়সে কারোর সঙ্গে খুশি থাকে তাহলে তুমি ওনাকে থাকতে দাও, তুমি বাধা দিও না। চলো আমরা লিফটে চড়ে আসি। গুলশান বলে লিফটে তো চড়তেই যাচ্ছিলাম, কিন্তু মা। সুনিতা এদিক থেকে গুলশানের মন সরিয়ে লিফটে চড়ার জন্য গুলশানকে নিয়ে যায়। এর পরের দিন আয়োজিত হয় সেই ফাইনাল ম্যাচ। সবার পছন্দের এই সিতারে টিম চলে গেছে গ্রাউন্ডে। এদের বিপরীত টিমে খেলতে আসা সব খেলোয়াড়রা সিতারে টিমের থেকে বেশ লম্বা ছিল। বিপরীত টিম লম্বা হওয়ার জন্য এরা তাদের সাথে ঠিক পেরে উঠছে না। এরপর তাদের স্কোরও সিতারে টিমের তুলনায় বেড়ে যাচ্ছে। তখন গুলশান সবাইকে একসঙ্গে ডেকে বলে ওরা লম্বা হয়েছে তাই ওদের সঙ্গে পেরে উঠছো না, তাই তো? কিন্তু এইবার আমরা অন্যভাবে খেলবো। সবাই শোনো, ওরা লম্বা তাই ওদের ঝুঁকতে অনেক অসুবিধা হবে, আর আমরা সেই সুযোগ নিয়েই বল নিজ দিক দিয়ে পাস করব। এবার থেকে উপরের দিক দিয়ে সব পাস করা বন্ধ, নিচ দিয়ে বল পাস করব। সবাই বুঝেছো? সবাই বলে হ্যাঁ স্যার। খেলা শুরু হয়। এইবার গুলশানের কথা অনুযায়ী এই ট্রিকটা বেশ কাজে লাগে। এরপর এদেরকে কে আর ধরে। পরপর সিতারে টিমের স্কোরও বাড়তে লাগে। খেলতে খেলতে এবার যখন বিপরীত টিমের দিক থেকে সিতারে টিম আর একটা বল ফেললেই খেলায় জিতে যাবে, আর ওই সময় করিমের হাতে বল আসে। করিম মাঝে মধ্যেই উল্টো দিক দিয়ে বাস্কেটে বল ছুড়তো। এবার করিম ওটাই করতে যায়। গুলশান জানে এর আগেও করিম প্রশিক্ষণের সময় এমনটা করেছিল, তা বিফলে গেছে। তাই গুলশান করিমকে সামনে দিয়ে বল ছুটতে বলে, উল্টো দিক দিয়ে বল ছুটতে বারণ করে, অনেক বাধা দেয়। কিন্তু গুলশানের কথা করিম নেয় না। সে না দেখে উল্টো দিক দিয়ে বল ছুড়ে দেয়। বাস্কেটের দিকে সবার লক্ষ্য। বলটা গিয়ে বাস্কেটের রিংয়ে লেগে একটুর জন্য মিস হয়ে নিচে পড়ে যায়, আর বিপরীত টিম এই খেলায় জিতে যায়। গুলশানের এ পর্যন্ত জিতার জন্য সমস্ত প্রচেষ্টা বৃথা গেল, এই ভেবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। কিন্তু এই সিতারে টিম বিপরীত টিমের সঙ্গে আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে। গুলশান কিছুই বুঝতে পারছে না এসব এরা কি করছে। সিতারে টিম তো হেরে গেছে, কিন্তু তারপরও এরা অন্যের আনন্দে বিপরীত টিমের সাথে জিতা কিংবা হারার খুশি তাদের সঙ্গে ভাগ করে নিতে থাকে। খুশি থাকার জন্য বড় কোনো জিনিসের প্রয়োজন হয় না, তা এরা সেটাই আজ প্রমাণ করে দিল। গুলশান এদেরকে যত দেখে তত অবাক হয়ে যায়। এদের ভাবনা চিন্তা যে এত সুন্দর, এদের এইসব দেখে গুলশান এদের কাছে হেরে যায়। আসল শিক্ষক যদি হয়ে থাকে তো এরাই। গুলশান এদেরকে শেখাতে এসেছিল, কিন্তু গুলশানই এদের কাছ থেকে তার জীবন বদলে দেওয়ার মতন কিছু শিক্ষা পায়। সিন পরিবর্তন হয়। এরা যে যার বাড়ি ফিরে এসেছে। একদিন সকালে তার সিনিয়র কোচ ফোন করে গুলশানকে আর বলে আমি রিটায়ার হতে চলেছি, আর আমার জায়গা তোমাকে দিয়ে যাচ্ছি। তুমি আগে কেমন ছিলে তা আমি জানি, কিন্তু এখন তুমি পুরোপুরি পাল্টে গেছো, আর কোচ হিসেবে তুমি এখন সবার সেরা হয়ে উঠেছো। আগের মাস থেকে তুমি তোমার কাজে জয়েন করছো। গুলশান একথা শুনে বেশ খুশি হয়। এরপর সিন আসে সেন্টারে। সাজা অনুযায়ী 3 মাস কমপ্লিট হয়ে গেলে পাজিকে বাই বলে চলে যাবে। পাজি বলে আপনি বাচ্চাদের সঙ্গে দেখা করবেন না? গুলশান না বলে চলে যায়, কারণ সে যদি ওদের মুখোমুখি বিদায় জানাতে যায় গুলশান অনেক ইমোশনাল হয়ে পড়বে। তাই সে চলে যাবে। আর যাওয়ার আগে এই সেন্টারের নতুন কোচের সঙ্গে দেখা করে। নতুন কোচ গুলশানকে বলে বাচ্চারা কেমন? গুলশান বলে প্রথম অনেক সমস্যা হবে, কিন্তু এরপরে বাচ্চারা অসাধারণ হয়ে উঠবে। এদের ব্যাপারে বলতে বলতে গুলশান কেঁদে ফেলে। আর না সইতে পেরে গুলশান ছুটে যায় ওদের কাছে। এসে দেখে বাচ্চারা সবাই তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে। গুলশান এসে এদেরকে সবাইকে জড়িয়ে ধরে। আর এখানেই এমন ইমোশনাল সিন দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর চ্যানেলটি নতুন তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।